সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত অনুষ্ঠান আনোয়ার ইস্পাত। এই সময় আজ সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করব। বিশেষ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে বৈঠক হয়ে গেল, সেটি র্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি প্রত্যাহারের আশা করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, তবে তিনি আশাবাদী। বাংলাদেশে নির্বাচনে সব দলই অংশ নিচ্ছে, শুধু বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। কাজে বিএনপিকে নির্বাচনে আনা যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ বলে ব্লিংকনকে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন। রাজনীতির মাঠে এখন নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে জাতীয় সরকার। সেই ধারণাটা নিয়ে আলোচনা হচ্ছে, নানা ধরনের আলোচনা। বিএনপির কাছ থেকে মূলত এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। আলাপ করবো এই প্রসঙ্গটি নিয়ে। আজকে নির্বাচন কমিশনের প্রথম বৈঠক হয়েছে সিটি কর্পোরেশন কুমিল্লা। সেখানে নির্বাচনের শিডিউল রয়েছে, সেটি তারা কিছুটা পিছিয়ে করবে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও তারা কথা বলেছেন, কিভাবে তারা সুষ্ঠুভাবে সেটা করতে পারেন কথা বলেছেন তা নিয়ে। সাময়িক জীবনে দ্রব্যমূল্য, যানজট, এগুলো নিয়ে প্রতিনিয়ত আমরা কথা বলছি, গ্যাস নিয়ে কথা বলছি। ডায়রিয়া পরিস্থিতি খুবই খারাপ এবং রাজধানীর কিছু এলাকায় ওয়াসার পানিতে নোংরা পানি পাওয়া যাচ্ছে এবং ওয়াসার পানিতে জীবাণু যে মিশ্রিত আছে সে কথা ঘুরিয়ে ফিরিয়ে স্বীকার করেছেন ওয়াসার এমডিও আজকে। এছাড়া দিনের যে একটি খবর রয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাহের হত্যার ঘটনায় দুজনের যে মৃত্যুদণ্ড হয়েছিল, দুজনের যাবজ্জীবন, সেটা আপিলেও বহাল রয়েছে। এগুলোই আজকে দিনের মূল খবর। আমরা আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে পেয়েছি। শুরুতে পরিচিত হব। রয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাগত আপনাকে। এবং আরেকজন অতিথি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, স্বাগত আপনাকেও। জি, আপনাকে ধন্যবাদ। জি, আপনি আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, আপনার কাছ থেকে শুরু করতে চাই। একটি বাংলাদেশ উপরে র্যাব কর্মকাণ্ডের উপরে একটি নিষেধাজ্ঞা হয়েছিল, কিন্তু এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে একটা নতুন পার্টনারশিপ দেখা যাচ্ছে এবং ঢাকায় আপনার ফরেন সেক্রেটারি লেভেলের আলোচনা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা হলো ওয়াশিংটনে। বেশ মিনিংফুল কিছু আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেছেন। সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মাত্রা দেখা যাচ্ছে বলে আমরা যতটা জেনেছি এবং আলোচনার ফলাফল হিসাবে যা শোনা যাচ্ছে। আপনারা, যদিও এর আগে বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্র আরও বিভিন্নভাবে বাংলাদেশের উপরে আরও অন্যান্য পদক্ষেপ নিতে যাচ্ছে, এ ধরনের আলোচনা বা প্রচারণাও ছিল। আপনি কিভাবে এই বৈঠকটিকে বিশ্লেষণ করছেন? জি, আপনাকে ধন্যবাদ জনাব আফজাল হোসেনকে এবং যারা আমাদের বক্তব্য শুনছেন। আপনি শুরু করেছেন র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়ে। এই র্যাব একটি সরকারি বাহিনী, আধা সামরিক বাহিনী এবং দেশের প্রয়োজনই এই র্যাবের সৃষ্টি হয়েছিল। আমি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের আলোচনার উপরে ফোকাস, আমি সেখানেই যাব। র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, আর পররাষ্ট্রমন্ত্রী বলেছে এটা আর থাকবে না। আমাদেরকে র্যাবের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পিছনে কী সমস্ত কারণ ছিল, সোসাইটিতে আজকে সেই কারণগুলো বিদ্যমান আছে কি না। র্যাব তো দেশে অপরাধ দমনের জন্যই সৃষ্টি করা হয়েছিল, কিন্তু র্যাব যখন দেখা গেল যে এদেশের রাজনীতি নিয়ন্ত্রণ, এদেশের অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে বিরোধী দল নিয়ন্ত্রণ এবং তাদের বিরুদ্ধে যখন নানা রকম কর্মকাণ্ড এসে গেল, তখন কিন্তু তাদের উপরে নিষেধাজ্ঞা এসছে। তো যে সকল কারণগুলো বিবেচনায় নিষেধাজ্ঞা দিয়েছে র্যাবের উপরে, সেই সকল কারণগুলো কিছু ব্যক্তির উপরে, 7 জনের উপরে, সেই র্যাবের না, এটা র্যাবের উপরেও দিয়েছে। আমি আপনাকে আবারও বলছি, র্যাবের উপরেও, এবং 7 জন তো আছেই, র্যাবের উপরেও। এখন আমার বক্তব্য হলো, যেই কারণে এই নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছিল, আমাদের সমাজ থেকে কি সেই কারণগুলো দূর হয়েছে? গণতন্ত্র নির্বাচনে কাউকে অপরাধী করা যাচ্ছে, এদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদেশের গুম, নানা রকম পরিস্থিতির সঙ্গে যখন কাউকে অভিযুক্ত করার পর তার বিরুদ্ধে যখন নিষেধাজ্ঞা আসে, সোসাইটিতে যখন ওই জিনিস আর প্রিভেইল না করে, তখন ধরে নিতে হবে যে তাদেরকে আবার পূর্বের অবস্থায় বিবেচনা করা যায় কি না। তো আমাদের দেশের সবচেয়ে বড় আমেরিকার নিষেধাজ্ঞা দেওয়ার কারণটা কি? আমেরিকার বক্তব্য ছিল যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছেন তারা গণতান্ত্রিক চরিত্র ধারণ করেন না। গণতান্ত্রিক চরিত্র কেন ধারণ করেন না? যে তারা জনগণের ভোটে নির্বাচিত না। এখন দেশে গণতন্ত্র
যেটা নির্বাসনে চলে গেছে তাকে ফেরত আসতে কিন্তু হবে। এই প্রশ্নটা ছিল এখানেই, আপনাকে এই প্রশ্নটা করেছি ওই কারণেই যে আপনাদের তো এগুলো অভিযোগ বা এই ধরনের বক্তব্য তো সমালোচনা আছে আপনাদের এন্ড থেকে, কিন্তু যে যুক্তরাষ্ট্র যেখানে এই সিদ্ধান্তটি নিয়েছিল তারাই সরকারের সঙ্গে আবার এনগেজড, তারা সরকারের সঙ্গে ডায়ালগে আছে, পার্টনারশিপে আছে এবং এটাকে ফার্দারিং করার জন্য তারা রেইটারেট করছে, তাদের মনোভাব প্রকাশ করেছে এই বৈঠকের মাধ্যমে। আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে এভাবে বলি, 2013 সনের নির্বাচন বিনা ভোটে, 2018 সনের নির্বাচন রাতে ভোট দিয়েছে, এই সকল অভিযোগ রাজনীতিবিদরা করছে এবং বাস্তবতাও কিন্তু তাই। এবং এই সকল কারণ বিবেচনায় কিন্তু আমেরিকা আমাদেরকে গণতান্ত্রিক সম্মেলনে ডাকে নাই যে গণতান্ত্রিক চরিত্রের সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, এবং আমরা সে কারণে আমাদের উপরে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ কিছু ব্যক্তি, বিশেষ করে র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন মজার ব্যাপারটা হলো কোনখানটায়, যে যারা গণতন্ত্র নাই দেশে, তখনও কিন্তু আপনি দেখেছেন যে দেশে একটি সরকার থাকবে এবং এই অগণতান্ত্রিক সরকার আখ্যায়িত যাদেরকে করলেন আমেরিকা কিন্তু তাদের সঙ্গেও তাদের যে ডেভেলপমেন্ট রিলেশন সেটা কিন্তু কাট করে না, সেটাকে কিন্তু কন্টিনিউ করেছে। তাহলে দেখেন বিষয়টা কোনখানে, যে দেখা গেল এই যে গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, তারপরও দেশের অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আমেরিকা না, শুধু আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যে যেখানেই ছিলেন তারা কিন্তু সুসম্পর্ক তাদের সঙ্গে মনে হয় যে আমেরিকা শুধুমাত্র ডেমোক্রেসির বিষয়ে না, ডেভেলপমেন্টের বিষয়ে, স্ট্র্যাটেজিক বিষয়ে, দুর্নীতির বিষয়ে না, কিন্তু সেই আমেরিকা কি আপনারা, আমেরিকা তো তাকে প্র্যাগম্যাটিক পলিসি নিয়ে চলে, ওইটার উপর আপনি নির্ভর করে বা স্টিক থাকার কোনো সুযোগ আছে কিনা? বিকজ গ্লোবাল পলিটিক্সে দেখা যাচ্ছে যে আমেরিকা তাদের যাদের সঙ্গে এনগেজ ছিল না, ভেনেজুয়েলার মতো দেশ কিংবা অন্যান্য দেশের সঙ্গে কিন্তু তারা এনগেজ। আমি আপনাকে ওই কথাটাই বলে দিচ্ছি, ব্যাপারটা হলো কোন রাষ্ট্র তার থিওরি মানে তার পলিসি কতটা প্র্যাগমেটিক এটা সে বিবেচনা করে, তার জন্য যেটা প্র্যাগমেটিক এটা অন্য আরেকজনের জন্য নাও হতে পারে, কিন্তু বিষয়টা অন্য। বিশ্ব রাজনীতি হঠাৎ করে একটা ভিন্ন ধারায় প্রবাহমান, আপনারা লক্ষ্য করেছেন, এটা আমরাও দেখি। ইউক্রেন যুদ্ধের পরে পৃথিবী কিন্তু আবার একটু নড়েচড়ে পড়ছে, আপনি লক্ষ্য করেছেন। 2 দিন আগে যিনি বন্ধু ছিলেন না তিনি হঠাৎ করে বন্ধু, যেমন যে কথাটা আপনিও শুরু করলেন, আমার জীবনের একটা ঘটনা আপনাকে আমরা এই আলোচনাটা, আচ্ছা তাহলে আসবো আপনার কাছে, একটু শুনে আসি আলোচক হিসেবে ওনার কাছ থেকে বক্তব্য নিয়ে আপনার কাছে আপনার ঘটনাটি শুনবো। জি জনাব আফজা। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে রাজনীতিটা করতে হয় তো মানুষের উপরে ভিত্তি করে, মানুষকে সাথে নিয়ে। যখন সংকটটা মানুষের জায়গা থেকে সরে অন্য জায়গায় যায়, তখন কিন্তু মানে রাজনীতির আলোচনাটা ঠিক ওইভাবে মানে দুৎসই হয় না। কারণ আমরা যখন দেখি যে একটা রাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে তার একটা বক্তব্য, বিবৃতি, সেটি যদি একটি দলের রাজনৈতিক নিয়ামক শক্তি হয়, ক্ষমতা পরিবর্তনের একটা সিঁড়ি হিসেবে বিবেচনা করা হয়, তখন কিন্তু এটি আসলে একটা পর্যায়ে গিয়ে একটা তাদের দেউলিয়ত্বই প্রমাণ করে। কারণ আপনি দেখেন যে এই মুহূর্তে যখন এই আলোচনাগুলো হচ্ছে, আমরা করছি, আপনি যখন আলোচনাটা উঠালেন, তখনই কিন্তু বাংলাদেশ আমেরিকার 50 বছরের যে তাদের যে কূটনৈতিক সম্পর্ক, পার্টনারশিপ, তাদের যে দীর্ঘদিনের যে একসাথে চলা, অথবা এই যে বাংলাদেশের উন্নয়ন অংশীদারিত্ব, সব কিছু নিয়েই কিন্তু একটা মূল্যায়নের সময় আছে। এবং এই সময় পত্রপত্রিকায় মানে বাইডেন তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানেও কিন্তু উল্লেখ আছেন কোন কোন ক্ষেত্রে মানে এই 50 বছর আমেরিকার সাথে বাংলাদেশ কাজ করছে এবং আগামী 50 বছরও কাজ করার যে দৃঢ় অঙ্গীকার, এটি কিন্তু তিনি মানে প্রকাশ করেছেন। পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু আমাদের দলের একটা শক্তিশালী টিম কিন্তু ওয়াশিংটনে তারা গিয়েছেন, সেখানে অবস্থান করছেন, মিটিং করছেন। সুতরাং এই যে বাস্তবতায় এখন বিএনপি তাদের তো একটু মনক্ষুণ্ণ হয়ে গিয়েছে। তারা তো ভেবেছিলেন যে স্যাংশন দিয়েছে, সেই স্যাংশনের আলোকে হয়তো কিছু একটা পরিবর্তন হবে, আগামী নির্বাচনের সামনে নিয়ে এটা নিয়ে মাঠ ঘোলা করা যাবে, এই বিষয়গুলি আছে। কিন্তু তাদের এই যে আজকের পরিস্থিতি, বিশ্ব ব্যবস্থা, এটি তো আসলে কোনো একটি বক্তৃতা, কোনো একটি বিবৃতি সেখানে যে শেষ হয়ে যায় না, বিএনপি ওখানেই শেষ করতে চায়। আমি যেটা মনে করি যে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে সবসময় কিন্তু যে বাংলাদেশের কূটনৈতিক যে একটা শিষ্টাচার অথবা কূটনৈতিক যে আমাদের দর্শন, সেটি হলো যে বঙ্গবন্ধুর যে দর্শন, যে সকলের সাথে শত্রুতা নয়, মানে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটি হলো আমাদের মানে কূটনৈতিক যে দর্শন, সেটি আলোকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর এই বিশ্ব ব্যবস্থায় এখন কিন্তু কাউরে বাদ দিয়ে কেউ চলতে পারে না, সবাইকেই কিন্তু একসাথে চলতে হয় এবং সেটি কিন্তু
আমাদের সেই যে ভারসাম্যের যে কূটনৈতিক যে একটা ব্যবস্থা, এটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা যশোত্র শেখ হাসিনা তিনি কিন্তু দেখিয়েছেন। হ্যাঁ, এবং দেখবেন যে বিএনপি কিন্তু এক এক সময় এক একটা করে, যেমন ভারতের রাষ্ট্রপতি এক সময় এসেছিলেন, কিন্তু বিএনপি কিন্তু এই যে কূটনৈতিক শিষ্টাচার যেটা হওয়া উচিত অথবা একটা রাজনৈতিক শিষ্টাচার যেটা হওয়া উচিত, মানে সেখানে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট থাকার পরও তারা কিন্তু যাননি, একেবারে স্রেফ ভারত বিরোধিতা, সেখানে পিছনটা তাদের দিকে দিতেই হবে বাস্তবতা, এটা একটা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। আবার এই যে র্যাবের কথা, তো র্যাব তো তারাই সৃষ্টি করেছিল, এবং র্যাব বাংলাদেশের এটা বাস্তবতা যে তারা এখানে কি কারণে সৃষ্টি হয়েছিল, র্যাব এলিট ফোর্স হিসাবে যখন অপরাধ অনেক সেন্সেশনাল অপরাধ হয় অথবা একেবারে সমাজে বিভিন্ন রকম একটা বার্তা দেয়, তাদেরকে নির্মূল করার জন্য এরকম একটা ফোর্স কিন্তু বাংলাদেশে প্রয়োজন ছিল, এবং সেটি কিন্তু কাজ করেছে। এবং র্যাব কখনোই কিন্তু এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থেকে কোনো দলকে নিগৃহীত করার জন্য অথবা রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়নি। এটা একসময় বিএনপি করতে পারে অথবা তারা করতে পারে, আওয়ামী লীগ সরকার কিন্তু র্যাবকে সেভাবে ব্যবহার করেনি। কিন্তু এটি বাস্তবতা যে আজকে এই যে অনেক সমাজে কিন্তু অনেক সময় পুলিশকে অথবা আইন প্রক্রিয়া সংস্থাকে অ্যাগ্রেসিভ মুডে কিন্তু কাজ করতে হয়। আমি যেটা জানতে চাচ্ছি, আবার আসি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এনগেজমেন্টের বিষয়, যে দেশটি আপনাদের একটি প্রতিষ্ঠানের উপরে এলিট ফোর্সের উপরে আপনার নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের সঙ্গে যে এই যে সম্পর্কের আবার নতুন করে আবার মানে নতুন নয়, এই যে যোগাযোগগুলো প্রতিষ্ঠা হচ্ছে, এই দুইটার মধ্যে আপনার এই কোনো মোড় পরিবর্তন হিসেবে আপনি দেখেন কিনা এটাকে? না, আমি তো অবশ্যই মনে করি যে এখানে বাংলাদেশ থেকে একটা রাজনৈতিকভাবে ভিন্ন বার্তা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, এবং একটি লবিস্ট নিয়োগ করা হয়েছে, এবং সেই লবিস্টের মাধ্যমে একটা রেজাল্ট বাংলাদেশে এসেছে, এটা অস্বীকার করার উপায় নেই। সেখানে টাকা পয়সা ব্যয় করে এক ধরনের বাংলাদেশের বিরোধী একটা মানে চক্র তারা এই কাজগুলো করেছে, এবং যারা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কাজগুলো করে তারা তো আখেরে কিন্তু অবস্থাটি তাদের পক্ষে যায় না, এবং ইতিমধ্যে কিন্তু বাতাসটা নিশ্চয়ই তারা টের পাচ্ছে যে আসলে এখন কিন্তু বিশ্ব ব্যবস্থা অথবা আমেরিকার সাথে যে দীর্ঘদিনের যে আমাদের কূটনৈতিক সম্পর্কের যে একটা মজবুত ভিত্তি, এটা কিন্তু কোনোভাবেই নড়চড় হয় না, এবং সেইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং সেই আমি মনে করি যে এই যে মানে আমি এগুলোকে সংকট মনে করি না, এগুলো কিছু হয়তো সমস্যা তৈরি হয়েছে, একটু হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই ক্ষেত্রে এটি কূটনৈতিক চ্যানেলেই আমরা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবো বলে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু সেটা আশাবাদ ব্যক্ত করেছেন। আলাপ করছিলাম যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক, কিন্তু আরেকটি বিষয়ে এই রাজনৈতিক মাঠে সম্প্রতি আলোচনা হচ্ছে, যেটা লন্ডনেও কথা হয়েছে, ঢাকাতেও এখন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুনছি যে জাতীয় সরকার, সেটা বিএনপির দিক থেকে যেটা ইঙ্গিত করা হয়েছিল যে নির্বাচনের পরে একটা মানে এই ধরনের একটা ব্রড বেসড একটা সরকারের চিন্তা করা যায় কিনা সেটা নিয়ে ভাবা হচ্ছে। আবার অনেকে বলছেন যে নির্বাচনের আগেই যেহেতু আপনারা চাচ্ছেন যে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সেখানে জাতীয় সরকারের মতো একটা চরিত্রে যদি একটা সরকার থাকে, সে ধরনের কোনো চিন্তাভাবনা কি বিএনপির এন্ড থেকে কি বলা হচ্ছে কিনা বা ভাবা হচ্ছে কিনা? জি ধন্যবাদ। আমি একটু কথা পিছনে যাব আমেরিকার সঙ্গে ওইটার। দেখুন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের 50 বছর বন্ধুত্বের সম্পর্ক, অর্থাৎ যখন স্বীকৃতি দিছে সেই থেকে 50 বছর। আপনাদের মনে রাখতে হবে আমেরিকা কিন্তু স্বাধীনতার সময় আমাদের বিরুদ্ধ পক্ষে ছিল। আবার দেখেন ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তখন কিন্তু বিশ্বের রাজনীতি অর্থাৎ বৈশ্বিক রাজনীতি ভিন্ন নতুন মেরুকরণের দিকে যাচ্ছে। পাকিস্তান আমেরিকার সবচেয়ে বন্ধু ছিল, সেই পাকিস্তান হঠাৎ করে দেখেন রাশিয়ার পেটের মধ্যে ঢুকে পড়ল, এবং আজকে এমন হয়ে গেল এই অবস্থান পরিবর্তনের কারণে এখন কি করলেন, যারা কর্তা ব্যক্তি তারা চাচ্ছেন তাদের অ্যালাই যারা হবে তাদের দলের লোক ভারী করতে চাচ্ছে, দেশ ভারী করতে চাচ্ছে। কিন্তু কি হলো, রাশিয়া পক্ষে অবস্থানে পাকিস্তান আজকে কি হলো, সরকার টালমাটাল হয়ে গেল। তাহলে বিষয়টাই হলো এই যে বর্তমান মেরুকরণ চলছে রাজনীতির। 2 দিন আগে যুক্তরাষ্ট্রের সুবিধার জন্য যুক্তরাষ্ট্র তো তার সুবিধাই করবে, সে অন্যের সুবিধা নিয়ে মাথা ঘামানোর তো কোনো কথা না। কিন্তু মজার ব্যাপারটা হলো কিছু ফান্ডামেন্টাল ক্যারেক্টার থাকে একটা গভর্নমেন্ট গুড রিলেশন রাখার জন্য, যেটা সেগুলো ওই সোসাইটিতে বা ওই দেশে প্রিভেইল করছে কিনা, এগুলো একটা তাদের একটা ওয়াচ ডগ থাকে, এবং সেইগুলো এখন বিষয়টা হলো কোনখানটায় দেখেন, বাংলাদেশের যে প্রেক্ষিতে র্যাবের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হলো সেই প্রেক্ষিতটা সোসাইটিতে এখন বিষয়টা হলো কোনখানে, যদি এই দেশে এই অবস্থানগুলোর পরিবর্তন না হয়, এখন সম্পর্ক কোনটা? আমেরিকা যদি মনে করে থাকে যে আজকে বর্তমান সামাজিক প্রেক্ষিত বা আন্তর্জাতিক প্রেক্ষিতে আমেরিকা বর্তমান সরকারের সঙ্গে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ভিন্ন মাত্রায় চায় বা ভিন্ন মেরুকরণ তারা চায়, সেখানে যেহেতু একটি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে সরকার, এই সরকারের সঙ্গেই কথা বলবে। কিন্তু
বর্তমান প্রেক্ষিতে কথা বলতে গিয়ে সরকার যদি আত্মতৃপ্তি লাভ করে এভাবে যে না, অতীতে যে কারণে এই সরকারের বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেগুলো এবার মুছে গেছে বলে আমরা ধরে নিতে পারি, সেটা হবে না। সেই বিশ্বাস করাটা ভ্রান্ত ধারণা হবে। সেটা হবে কখন যে কারণগুলো সোসাইটিতে প্রিভেইল করতেছিল এবং প্রিভেইলিংয়ের সিচুয়েশনটাকে বিবেচনায় নিয়ে যখন এই অবস্থাটা করেছিল, আমি যেখানে আসছি সেই কারণে এটাকে ওই সমাজ থেকে ওইটা দূর না হওয়া পর্যন্ত, যে কারণে সরকারের উপরে নিষেধাজ্ঞা বা সরকারের প্রতিষ্ঠানের উপরে ওইটা মুছে গেছে, এটা ভাবার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কিন্তু না, আপনাদের রিয়াকশনটা তো যুক্তরাষ্ট্রের ভূমিকার উপর নির্ভর করে আপনাদের খুশি অখুশির বিষয়টা আপনি খুব ভুল করেছেন। আমরা ওইটা না, আমরা রাজনীতি করি, আমরা সবসময় সরকারের দুর্বলতা সেটা এখানে দেশের কাছে মানুষের কাছে উপস্থাপন করছি। আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা দেশের এমবিসির একটা পলিটিক্যাল উইং থাকে। যেই দেশে যেই এমবিসি কাজ করে, যাদের এমবিসি আছে তারা নিজেরা ওই দেশের পলিটিক্সের অবস্থা কী, কারণ আমাদের সঙ্গে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা ফরেন ফ্রেন্ড যারা আছে তারা একে অপরের ভালোর কথা ভাববে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের দেশে এদেশে রাজনীতি আছে এবং ওই দেশের পলিটিক্যাল উইং আমাদের এদেশের রাজনীতি কেমন, কতটুকু, কি কারণে, কোথায় নিয়ন্ত্রিত হচ্ছে, জনগণ কেন ভোট দিতে পারছে না, জনগণের বিকল্প কাদেরকে তৈরি করা হচ্ছে, কেন হয়েছে, মানুষ নির্বাচন বিমুখ কেন, মানুষ কেন ভোট দিতে চায় না, এসব কারণগুলো আমরা ততটা পলিটিক্যালি অ্যানালাইসিস না করি। অনেক উন্নত দেশ আছে এদেশে, তাদের পলিটিক্যাল উইং তার চেয়ে বেশি করে। আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, আপনার প্রশ্নটা ছিল না, আমি ওই প্রসঙ্গে আবার যাব পরে। এর মধ্যে আরেকটা সাপ্লিমেন্টারি ঢুকেছে, সেটা হলো যে এই আলোচনাতেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয় সেখানে সবাই মোটামুটি নির্বাচনে অংশগ্রহণ করে বা আগ্রহী, শুধুমাত্র বিএনপির। এবার আমি আপনাকে বলি, বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা এখানে এইখানটাই হলো দেউলি। এই সরকার যে আসলে তার নিজের প্রতি আস্থা নাই, অযোগ্যতার অভাব, মানে যোগ্যতার অভাব, অযোগ্যতা ভরপুর। এটার কারণটা কি কারণে? বিএনপি কেন নির্বাচনে যেতে চাচ্ছে না? বিএনপি যেতে যাচ্ছে না এই জন্য যে 2014 এবং 2018 সালে নির্বাচনের নামে যা হয়েছে তা প্রহসন। সেখানে মানুষ ভোট দিতে পারে নাই। বিএনপি নির্বাচনের বিপক্ষের মানুষ না, কিন্তু বিএনপি চায় নির্বাচন হবে। কি নির্বাচন? যেখানে জনগণ ভোট দিতে পারবে, জনগণের সরকার, অর্থাৎ পুলিশ বা অন্য কারো সহযোগিতা সরকার বানাতে হবে না, জনগণের বিকল্প পুলিশ হবে না বা র্যাব হবে না। এইটা হলো বিএনপি চাচ্ছে নির্বাচনে মানুষ ভোট দেখ, সরকার যে ইচ্ছা সেই হোক। আর বিএনপির যে কনসেপ্ট আপনি বলছেন, ওই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন, এটা হলো নিজেদের অযোগ্যতাই এটা এই কথা থেকে প্রকাশ পায়। মানে আপনি মনে করেন যে সরকারের দায়িত্ব তাদেরকে নির্বাচন? না, বিএনপি তো নির্বাচনে যাবে না, একবারও বলেছে। আপনি বলুন বিএনপি নির্বাচনে যাবে, কিন্তু বিএনপি প্রমাণ করেছে গত 2008-এর নির্বাচনে গিয়ে, 2014-এর নির্বাচনে গিয়ে, 2018-এর নির্বাচনে যে রাজনৈতিক সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এবং এ কারণেই কিন্তু, এবং শুধু তাই না, বিএনপি যে শুধু তাই না, আপনি যদি একটা নির্বাচনে, জাতীয় নির্বাচনে 5-6% ভোট হয়, তার মানে এটা কি দাঁড়ায় যে আওয়ামী লীগ যারা করে তারাও ভোট দেয় না। এখন বিএনপির কাজই হলো ভোটে যারা ভোট বিমুখ হয়ে গেছেন তাদেরকে ভোটে ফেরত আনা। আমরা শুনি, এটাই ছিল বিএনপি, এটাই হলো বিএনপির কাজ। জনাব অ্যাডভোকেট আমজাদ। না, আসলে মাসুদ ভাই বলতেই পারেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামে আমেরিকা বিরোধিতা করেছে, সেটা তার অভিমত। কিন্তু বাংলাদেশের গত 50 বছরে এই যে বাংলাদেশ আমেরিকার একত্রে চলা, এদেশের গণতন্ত্র, এদেশের উন্নয়ন, এদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অবস্থান, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু, সমস্ত কিছু ইস্যু নিয়েই কিন্তু বাংলাদেশ আমেরিকার সাথে একত্রে আমরা চলছি। এবং এটি কিন্তু মূল্যায়ন হচ্ছে, এবং জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন সেখানেও কিন্তু এগুলো স্পষ্ট উল্লেখ আছে। এবং তিনি আগামী যে 50 বছরে যে আমাদের চলা, তারও একটা রোডম্যাপের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। সুতরাং এইরকম একটি সম্পর্কের জায়গায় বসে পুরনো কাসুন্দি ঘেটে আমি মনে করি লাভ নাই। এবং এখানে যেটা হচ্ছে যে সরকার তো আওয়ামী লীগ সরকার, এবং এটা মুক্তিযুদ্ধের চেতনায় একটা সরকার, এবং যুদ্ধ করে যে স্বাধীন করে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, এবং আওয়ামী লীগ সরকার আজকে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র পরিচালনায় আছেন। এবং আমরা কখনোই, আমাদের পররাষ্ট্রনীতি তো সবসময় স্পষ্ট, আমরা কোন দেশে বৃষ্টি হইল সেটা আলোকে বাংলাদেশে বসে ছাতি ধরার দল আওয়ামী লীগ না। এবং সেখানে অত্যন্ত স্পষ্টভাবে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করা মানুষরা তাদের শির যেমন আমাদের উঁচু, পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা কিন্তু পারস্পরিক যে মর্যাদার জায়গাটাকে আমরা সবসময় গুরুত্ব দিই। এবং বিভিন্ন সময় তো বিভিন্ন ইস্যু বাংলাদেশে এসেছে, এবং সেখানে দেখবেন যে আমাদের নেত্রী
তিনি কিভাবে দেশের পক্ষে, মানুষের পক্ষে মর্যাদা নিয়ে মাথাটা সোজা করে বুকটা টান করে তিনি দাঁড়িয়েছিলেন। এই যে যখন প্রশ্ন এসেছিল যে বাংলাদেশ থেকে মানে গ্যাসের কথা এসেছিল, তখন কিন্তু আমেরিকার এক সরকার প্রধান তার পাশে দাঁড়িয়ে, কিন্তু রাষ্ট্রপ্রধান তার পাশে দাঁড়িয়ে বলছিলেন যে 50 বছরের গ্যাস মজুদ না থাকলে বাংলাদেশ থেকে গ্যাস বিক্রি করা যাবে না, এবং তার কাফফারা তো আমাদের পরবর্তী নির্বাচনে দিতে হয়েছে। এবং এখনও কিন্তু আমরা যারা বিশ্বাস করি, আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যারা বিশ্বাস করেন, সেই পথেই কিন্তু দেশের পররাষ্ট্র নীতি নির্ধারিত হয়, অথবা আমাদের কূটনৈতিক শিষ্টাচার, এটা আমরা ওইভাবে মেনে চলি। সুতরাং এইখানে কোন দেশ কোন একটা সংগঠনের উপরে মানে অথবা কোন ব্যক্তির উপরে স্যাংশন আরোপ করলো এবং সেটাই যে একেবারে কোরআন কেতাব হয়ে রইলো এবং সেটা যে ওই দেশ আবার পুনর্বিবেচনা করবে না, আমরা সেখান থেকে আবার ভিন্ন মাত্রায় আবার ভিন্নভাবে চলবো না, আবার ওই দেশের সাথে আমরা নতুনভাবে কাজ করব না, এটি আমরা মনে করি না। আমাদের এখানে কোনো রিজিডনেসের কোনো ব্যাপার নাই, কিন্তু ওই জিনিসটিকে মাথায় রেখে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে, এবং তারা মনে করছে যে এরকম গায়েবী কোনো জায়গা থেকে কোনো কিছু আসবে, এটা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি আস্থা বিশ্বাস যাদের নাই, তারাই কিন্তু এর পররাষ্ট্রের নীতির অথবা বিদেশের কোনো স্যাংশন অথবা কোনো বক্তব্য, কোনো একটা বক্তব্যের ক্ষুদ্রাংশ সেটিকে ধারণ করে তারা কিন্তু মনে করে যে এটি মানে একেবারে সিদ্ধান্ত নেওয়ার একটা চূড়ান্ত সময়। আমি মনে করি বিএনপির ওই জায়গা থেকে সরে আসতে হবে, কারণ বিশ্ব ব্যবস্থা পাল্টে গেছে। এখানে অ্যাডভোকেট তালুকদার, আপনি বলছিলেন যে বিএনপি নির্বাচনমুখী দল, কিন্তু এই যে নির্বাচন সামনে আসছে সেই নির্বাচনকে ঘিরে ওই জাতীয় সরকারের প্রসঙ্গটি ওখানে আসবো। দেখুন, একটা কথা আমি এইভাবে বলে নেই, এই যে আমেরিকা এত কথা বলছে, আমেরিকান ডেপুটি ফরেন মিনিস্টার আসছে, মানে ফরেন সেক্রেটারি, এরা কোথায় একবারও বলেছে যে আমরা সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ব্যস্ত না, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। এখন একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে সরকার। আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকার কি পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে এবং কিভাবে তারা অধিষ্ঠিত এবং কিভাবে তারা এদেশের মানুষের জন্য কাজ করছে। এখন বিশ্বটা কি একটা গ্লোবাল ভিলেজ, এখানে বিশ্বের কোথাও যদি কোনো কর্নারে কোনো মানবতা আক্রান্ত হয়, পৃথিবীর মানুষের বিবেক জাগ্রত হবে, এটাই তো স্বাভাবিক। এই যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, আমাদেরকে বিবেকে নাড়া দিচ্ছে না, এটা খুব স্বাভাবিক। এখন ব্যাপারটা হলো কোথায়, আমার বন্ধু বলেছে আমাদের দেশের বর্তমান প্রাইম মিনিস্টার নাকি কোথায় দাঁড়িয়ে কবে বলেছেন আমি গ্যাস দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা চাই না। আমি যদি ওনার কাছে প্রশ্ন করি, কে গ্যাস দিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন, এরকম একটা রাজনৈতিক দলের নাম কি বলতে পারেন? তো এখন মুশকিল হলো কোনখানে, আপনারা যেটা কথা আপনি একটা জিনিস দেখেন, উনি আর একটা কথা বলেছে, লবিস নিয়োগ, বিএনপি লবিস নিয়োগ করেছে এরকম কোনো প্রমাণ কিন্তু আজও সরকার দিতে পারেনি। একদিন ওনাদের তথ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, আমার মনে আছে, এরপর কিন্তু উনি চেপে গেছেন, বরং সরকার স্বীকার করেছে তারা লবিস নিয়োগ করেছে। সুতরাং ওনারা যা করছে, এবার আমি অর্থাৎ যে ওনাদের একটা বিষয় হলো, আপনি দেখেন যে কোনো সরকারের সমালোচনা করাই ওনারা মনে করে যে এখানে ষড়যন্ত্র আছে। সরকারের সমালোচনা মানেই হলো যে আমরা সরকার বিরোধী, আমরা কিন্তু আসলে তা না। আমরা যেটা চাচ্ছি যে সরকার এবং একটা বিরোধী দলের দায়িত্বটা কি দেশে, সরকারের ভুল ত্রুটি দেখানো। তো এখন জাতীয় সরকার কেন, জাতীয় সরকার প্রসঙ্গে জনাব মাসুদ আহমেদ, জাতীয় সরকার কখন প্রয়োজন হয়? আপনাকে ধন্যবাদ। একটা দেশে জাতীয় সরকার কখন দরকার হয়? যদি রাষ্ট্রীয় ক্ষমতায় একটি সরকার থাকে তাহলে জাতীয় সরকার দরকারটা কেন? তাহলে একটা দেশের মানুষের মুখে কেন দাবি ওঠে যে একটি জাতীয় সরকার? কে দাবি করলো এটা? দেশের মানুষ, সাধারণ মানুষ দাবি করতেছে। এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, তাদের বাইরে যারা আছে, তারা সবাই বলতেছে একটা জাতীয় সরকার। কি কারণে? কেউ বলতে চাচ্ছে নির্বাচনকালীন সময়ে একটা জাতীয় সরকার লাগবে। আবার বিএনপির একটা কনসেপ্ট দেখেন নতুন করে বাজারে এসছে, যে নির্বাচন যদি গ্রহণযোগ্য হয়, বিএনপির দায়িত্বই হলো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার জন্য, যা কিছু করা বিএনপি তাই করবে রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষকে নিয়ে। তো রাজনৈতিক সরকার, একটা দেশে নির্বাচন হওয়ার পরে আবার জাতীয় সরকার কেন? তাহলে খুব মজার ব্যাপার না এটা, যে নির্বাচনে যদি জনগণ কাউকে জয়ী করে, তাহলে আবার সেখানে জাতীয় সরকার কেন? যে দল মেজরিটি হবে তারাই সরকার গঠন করবে। কিন্তু দেখেন বিএনপির জাতীয় সরকারের কনসেপ্টটা কতটা উত্তম একটা ফর্ম, সেটা হলো এই যে এই সরকার গত 12-13 বছর যাবৎ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে এদেশের যে সকল জাতীয় সমস্যা দিনে দিনে প্রকট হয়েছে, যা সমাধানের কোনো যোগ্যতার পরিচয় এই সরকার দেয়নি, এবং কোনো একটি সমস্যার সমাধান হয়নি, নির্বাচন হয়নি,
মানুষের মানবাধিকার নাই, ভোটাধিকার নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজের প্রয়োজনে ব্যবহার করে, মানুষের বাক স্বাধীনতা নাই, মানুষ গুম হচ্ছে, অপহরিত হচ্ছে। এই যে একটা ডিসঅর্ডার ইন সোসাইটি, এই জিনিসগুলোকে কোনো ব্যক্তিগত দল বা রাজনৈতিক দল বা কোনো সরকারের একার সমস্যা বলে সেটা কি আপনি এই নির্বাচন পরবর্তী কথা বলছেন? আমি বলছি এটা একটা এই সমস্যাটা সরকারের চিত্রটা নির্বাচন পরে। আমি ওটা বলছি যে এই সমস্যাটা যেটা তৈরি করে দিয়ে গেছে, কালকে যখন নির্বাচন হবে, আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সরকারের সৃষ্ট, কালকে যখন নির্বাচন হবে একটি রাজনৈতিক দল আসতে পারে বা জোট, কিন্তু সমস্যাটা তো জাতীয় থেকে যাচ্ছে। তখন একটি রাজনৈতিক দলের পক্ষে ওই সমস্যার সমাধান করা যতটা কঠিন হয়, একটা জাতি যদি ঐক্যমত্য, এবং এটা কেন হবে, একটা জাতির ক্রাইসিস যখনই পড়ে জাতি, আপনাকে মনে রাখতে হবে। আপনি দেখেন, আমি আবার একটা কথা বলে দিই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান, তার রাজনীতির ফিলসফি ছিল ঐক্যবদ্ধ জাতি। আর এই সরকার যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তাদের দায়িত্ব হলো রাষ্ট্রকে বিভাজিত করা। ওকে, আপনি তাহলে বিষয়টা ক্লিয়ারলি আমি আর শেষ করে দিচ্ছি এক কথায়, আমার বক্তব্যটা পরিষ্কার। আমরা চাচ্ছি একটা ঐক্যবদ্ধ জাতি। এই ঐক্যবদ্ধ জাতি না হয়ে যতদিন জাতি বিভক্ত থাকবে, তখন জাতির এরকম হাজারো সমস্যা দিনের পর দিন প্রকাট হতে থাকবে। আমাদের বক্তব্য হলো জাতির সমস্যা সমাধান করতে কোনো একটি রাজনৈতিক দল বা ওই দলের দ্বারা সৃষ্ট কোনো সরকার বা অধিষ্ঠিত সরকারের পক্ষে সম্ভব না। শুধু কেবলমাত্র যদি একটি জাতি ঐক্যবদ্ধ হতে পারে, তখন সেই সরকারটা কি নির্বাচনের পরের কথা বলছেন? নির্বাচনের পরে, হ্যাঁ, আমাদের কনসেপ্ট তো সেটাই। ঠিক আছে, ওকে, নির্বাচন এবং সেটার আইন আছে কি না আছে সেটা যদি আপনি আমাকে আধা মিনিট বলে দেবেন, আপনি ক্লিয়ারলি বলেছেন, আমি জনাব আফজাল আপনার কাছ থেকে শুনবো। দেখুন, এটা বিএনপির বক্তব্য এবং এটি নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এই কারণে যে দেশ চলছে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে, এবং আমি যেটা মনে করি এই ধরনের বক্তব্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অতীত ইতিহাস তো আমরা জানি। কারণ এগুলো তো যারা প্রেসক্রিপশন দেয়, একসময় তো এই তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো এবং অন-11 যখন তৈরি হলো, তখন কিন্তু সেই অন-11 সরকারকে একেবারে কিয়ামত পর্যন্ত থাকার একটা ফর্মুলা ফতোয়া দিয়েছিল কামাল হোসেন সাহেবরা, যে এবং তার জন্য বাংলাদেশের মানুষকে গণতন্ত্রহীনভাবে দীর্ঘ সময় কিন্তু কাটাতে হয়েছে। সুতরাং সেই রকম গণতন্ত্রহীন একটা পরিবেশ, একটা সাংবিধানিক একটা বিশৃঙ্খলা তৈরি করা দেশের মধ্যে, এটি আমি মনে করি যে যেহেতু মানে মানুষের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা বিএনপির দুর্বল হয়ে গিয়েছে, এখন তারা অন্য পন্থায় ক্ষমতা যাওয়ার একটা ব্যাপার। আর এই যে জাতীয় সরকার, বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এটি আমি মনে করি একটা টোপ ফেলার মতো। বিএনপি টোপের রাজনীতিটা খুব ভালো বোঝে, কারণ বাংলাদেশে আপনি দেখেন যে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলো, তখন বাংলাদেশের বিভিন্ন যে রাজনৈতিক দলের অথবা নেতাদের এই দেশের চরিত্র হনন করে, এই যে ক্যান্টনমেন্টের যে গোয়েন্দা সংস্থার টাকা পয়সা দিয়ে তাদেরকে রাজনীতির মধ্যে একটা জয় হিসেবে একটা দল করার জন্য তাদেরকে যে চরিত্র নষ্ট করা হলো, এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভাঙন সৃষ্টি করা হলো, এবং তাদের যে একটা কথা যে বহুদলীয় গণতন্ত্র তো ছিল না, বহু দল ভাঙার গণতন্ত্র ছিল। এক আওয়ামী লীগকে 6টা টুকরা করা হয়েছিল। সুতরাং এরকম অবস্থা বাংলাদেশে হয়েছে, আমরা দেখেছি। সুতরাং সেই রকম পরিস্থিতি বাংলাদেশের মানুষ চায় না, কারণ বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা তো বেড়েছে, বাংলাদেশের মানুষের মাইন্ডসেটআপও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু কোন দুঃখে তারা বিএনপিকে আবার নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের অবস্থা বলছেন, নির্বাচনের আগে এই ধরনের কোনো চিন্তা ভাবনা যেটা 2014-তে বর্তমান সরকারই অফার করেছিল, সেই ধরনের কোনো? আমরা যেটা মনে করি যে ঐক্যবদ্ধভাবে জাতি এগোবে এবং ঐক্যবদ্ধতার যে সূত্র, সেটি তো স্বীকার, ধন্যবাদ জানাই মাসুদ ভাইকে যে তিনি কিন্তু বঙ্গবন্ধুর নামটি স্মরণ করেছেন, যে তার নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু সেই সূত্রটা নষ্ট করেছিল কে? জিয়াউর রহমান সাহেব, তাদের নেতাই। তারা কিন্তু ক্ষমতায় আসার পরে এই বাংলাদেশ বিরোধী যারা শক্তি, যারা ঘাতক, রাজাকার, আলবদর, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদেরকে ক্ষমতার সাথে সন্নিবেশিত করেই এই বাংলাদেশের যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি, মুক্তিযুদ্ধের চেতনার জাতি, যারা একটি অসাম্রাজ্যিক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে একটা স্বপ্ন যাত্রায় ছিল, সেখানে একটা ছেদ অথবা বাধা, একটা বহুদা সৃষ্টি করলো এই যে। সুতরাং সেটি আমরা সকলেই জানি। আর যেটা হলো যে এই যে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক, সেটি কিন্তু অনেক এভিনিউ থাকে, পিপল টু পিপল সম্পর্ক, তারপরে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, পাশাপাশি এই যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক, এই সম্পর্কগুলোর তো বিভিন্ন মাত্রা থাকে। সুতরাং সবগুলো নিয়েই কিন্তু একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের মাত্রাটি, এভিনিউটা কিন্তু নির্ধারিত হয়। আর যেটা হলো যে আমাদের এই যে
ইউক্রেন অথবা এই যে রাশিয়ার এই যুদ্ধটা নিয়েও একটা প্রসঙ্গ কিন্তু আসছে, কথাটা না বললে কিন্তু অসম্পূর্ণই থাকবে। এই কারণে যে সেই সময় আমরা কিন্তু আওয়ামী লীগ, বিশেষ করে আমাদের নীতি আদর্শ অথবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তার যে অনুসৃতি, যে আদর্শিক, যে আমরা কখনো যুদ্ধ চাই না, এবং সেই যুদ্ধ বিরুদ্ধেই কিন্তু আমরা অবস্থান নিয়েছিলাম, এবং তখন কিন্তু সেই যুদ্ধের বিরুদ্ধে আমরা একটা ভোট দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন মানবাধিকারের ব্যাপারটি আসলো, যেখানে যুদ্ধে যে ভয়াবহতা, তার জন্য যে শিশু নারী তাদেরকে মানে লাশ পড়ে আছে, এরকম যে মানবিক বিপর্যয় যখন বিষয়টি চলে আসলো, তখন কিন্তু মানবিকতার পক্ষে কিন্তু আমরা অবস্থান নিয়েছি। সুতরাং এই জিনিসটি টালমাটাল করার কোনো বিষয় না, এটা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনৈতিক অথবা তার কূটনৈতিক দূরদর্শিতার ফলশ্রুতি এটা হয়েছে, এবং সেটি অনুধাবন করার জন্য সেইটি বুঝতে হবে। কারণ বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্রের যে একটা মর্যাদা, এটি বিশ্বের দরবারে যদি আমরা তুলে না ধরতে পারি, এটি বঙ্গবন্ধু যেরকম বিশ্বের দরবারে আমাদেরকে উচ্চ মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছি। ধন্যবাদ। আমরা একদমই শেষ, আপনি যদি 1 মিনিটের মধ্যে সমাপ্ত করেন তাহলে দুই একটা কথা একটু বলে নেই। যেমন এই একটা জিনিস হলো, মানুষ যদি ভোট দিয়ে সরকার না বানায়, আপনি দেখেন আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় 2014-এর ক্ষমতা সরকার, এখনকার যে চলমান সরকার, এদের ক্রেডিবিলিটি কতটুকু, এদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কতটুকু। সুতরাং এদের কথায় জাতীয় ঐক্য, কারণ এরা সমস্যা তৈরি করতে পারে, সমাধান করতে পারে না। কিন্তু আমাদের বক্তব্য হলো কি, আমরা একটা জিনিস 2014-তে অংশগ্রহণ করে নির্বাচনে দেখিয়েছি, রাজনৈতিক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। 2008 না গিয়ে প্রমাণ করেছি আমাদের কথা সত্য। 2018-তে গিয়ে সেটা প্রমাণ করে দেখিয়েছি যে হ্যাঁ, আমরা যা 14-তে বলেছিলাম সেটাই সঠিক। বিষয়টা হলো এই, বিএনপি চায় কি, বিএনপি চাচ্ছে মানুষ যে যারা ভোট বিমুখ তারা আবার ভোটে আসুক, তারা ভোট দিয়ে তাদের সরকার বানাক। ভিন্ন পন্থায় বাক্স ভরে সরকার বানাবার যে পদ্ধতি, সেটা থেকে মানুষ যাতে সম্পৃক্ত হয়ে মানুষ নিজে ভোট দিয়ে যাতে সরকার বানাতে পারে, বিএনপির টার্গেট ওইটা। আমি আপনাকে আবারও বলছি, খুব সহজ কথা, এটা দেখেন, একটা নির্বাচনকালীন সরকার থাকবে, যেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখলের কোনো অভিলাষ থাকবে না। রাষ্ট্রীয় যন্ত্রকে যারা নিরপেক্ষ ভোট নিশ্চিত করবে, তাদেরকে ব্যবহার করে নিজের অনুকূলে ভোটারবিহীনভাবে নির্বাচিত হওয়ার প্রক্রিয়ায় তারা পা দিবে না। তাহলে কি হবে, গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয়, তাহলে প্রথমেই দেখতে হবে যে রাজনৈতিক দল গ্রহণযোগ্য নির্বাচনে ব্যর্থ। অতএব এই রাজনৈতিক কোনো সরকার যদি নির্বাচনকালীন সরকার হয়, তাহলে তার পক্ষে আর যাই হোক গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব না। তাহলে বিএনপির প্রথম দাবি কি, বিএনপি নয় শুধু, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা রাজনীতি করছে তাদের প্রত্যেকের দাবি হলো এই, যে দেশে একটি গ্রহণযোগ্য সরকার থাকতে হবে নির্বাচনকালীন সময়ের জন্য। তারা যেভাবেই হোক না, কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে। আমি একটু প্রশ্ন করতে চাই, যেটা প্রায়োরিটি আপনাদের সামনে, সেটা না হয়ে আপনারা নির্বাচনের পরের কথা ভাবছেন অনেক আগে। নির্বাচনের আগের যেই দাবিটা আপনি বলছেন, সেটা তো এর আগে 2014-তে আপনারা একবার অফার্ড হয়েছিলেন, তো ওইটা নিয়ে কোনো কথা তো আপনারা এখন বলছেন না। আপনি বোধহয় ভুল করেছেন, আপনি এখনো দেখবেন বিএনপির দাবি পরিষ্কার, আমরা চাচ্ছি নির্বাচনকালীন সময়, আমি একদম পরিষ্কার করে বলি, জাতীয় সরকারের কথা বলছি, আমি নির্বাচনের পরে জাতীয় সরকার, সেটাই বলছি যে একটি আওয়ামী লীগ দলীয় সরকার রাষ্ট্রীয় নির্বাচনকালীন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার চাইতে যদি একটা রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচনকালীন সময়ের জন্য একটি নিরপেক্ষ ক্যারেক্টারের অথবা একটা ন্যাশনাল গভর্নমেন্ট যদি থাকে, অর্থাৎ তাদের, তাহলে বিএনপি মনে করে তাদের অধীনে নির্বাচন হলে তারা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা দখলের অভিলাষ থাকবে না, দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবং তারপরে আমি লাস্ট কথাটা যেটা বলতে চাচ্ছি, না লাস্ট কথা কি শেষ হবে না? হবে না, লাস্ট কথাটা আমার এইভাবে শেষ, এবং লাস্ট কথাটা শেষ আমার এইভাবে কেটে দিবেন যে রাজনৈতিক নির্বাচনের পরে গ্রহণযোগ্য নির্বাচন হলে আওয়ামী লীগ যে সমস্যার জট তুলে ধরে গেছে, এই দেশে প্রতিষ্ঠা করে গেছে, ওই জাতীয় জট যদি নিরসন করতে চান, তাহলে একটি রাজনৈতিক দলীয় সরকার বা জোটের সরকার দিয়ে হবে না, সেখানে একটি জাতীয় চরিত্র সরকার লাগবে। না, আমি মনে করি এটার আইন হলো কনসেনসাস ইজ দি ল, ইট ইজ অ্যাবভ অল লজ, কনসেনসাস। এটা যেহেতু রেকর্ডিং অনুষ্ঠান, আমি মনে করি বেশি কথা বলে লাভ নাই, কাচিটা আপনাদের হাতে আছে, কেটে দিতে পারবেন। আমি যেটা মনে করি যে আজকে এই যে নির্বাচনটা তো হবে নির্বাচন কমিশনের আন্ডারে, এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে তো অতীতে অনেক রকমের বিচার বিশ্লেষণ হয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকার তাকে গলা টিপে কারা হত্যা করেছে আমরা সকলেই জানি। এখানে তখন আমরা দেখেছি যে ভুয়া ভোট তৈরি করা হয়েছে 1,23,00,000, তারপর আবার বিচারপতির বয়স বৃদ্ধি করা হয়েছে। সামগ্রিকভাবেই কিন্তু একটা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কিন্তু বিএনপি দায়ী, এবং বিএনপি সবসময় প্রতিষ্ঠান ধ্বংস করে। এবং আরেকটা যেটা হলো যে
কমলাপুরের ট্রেন যদি একটা ছেড়ে যায় পরবর্তী আরেকটা ট্রেন আসতে পারে, ওঠা যাবে, কিন্তু রাজনীতির ট্রেনটা যদি একবার মিস করে সেই ট্রেনে কিন্তু ওঠা বড় মুশকিল। কারণ বিএনপি আপনি যে কথাগুলো বললেন যে এই যে অফারটা করেছিল ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন করার জন্য বঙ্গবন্ধু কন্যা তারা নিজস্ব যে চিন্তা এবং সবাইকে সাথে নিয়ে কাজ করার যে আগ্রহ তিনি কিন্তু আহ্বান করেছিলেন, তাদেরকে মন্ত্রিত্ব অফার দিয়েছিলেন, তারা কিন্তু সেটি গ্রহণ করে নাই এবং তিনি কিন্তু তাদের বিরোধী দলের বেগম খালেদা জিয়ার সন্তানের মৃত্যুর পরে তার বাসায় ছুটে গিয়েছিলেন যে সম্পর্কটা রাজনৈতিক একটা কালচার শিষ্টাচার এগুলো থাকুক বাংলাদেশে। কিন্তু কোনো কিছুতেই বিএনপি মানে না, বিএনপি শিষ্টাচার মানে না, বিএনপি কোনো নিয়ম নীতি মানে না। সুতরাং এখন বিএনপি একেবারে মানে খাদে পড়ে গিয়েছে, এখন তারা হাই হুতাশ করছে। আমি যেটা মনে করি যে বাংলাদেশে সাংবিধানিকভাবে নির্বাচন হবে, নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং সেই ক্ষেত্রে কোনো সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচনটি হবে নির্বাচন কমিশনের অধীনে এবং সেই নির্বাচন করতে বিএনপি আসলে ভালো জাতির জন্য, এবং যদি না আসে তাহলে নির্বাচন কি থেমে থাকবে বাংলাদেশে? আমি মনে করি নির্বাচন থেমে থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে, না না গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া কখনো বন্ধ হবে না। বাংলাদেশে এই অবস্থা না, একমত হয়েই তো বলবেন, কারণ গণতন্ত্র আপনিও চান আমিও চাই। সুতরাং নির্বাচনে আসেন, নির্বাচনে আসলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি না আসেন অতীতের মতো ভুলের খাদে আবার পড়বেন আপনারা। আপনাকে আবারও বলি, দেখুন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জিনিসটি করে গেছে বহুদলীয় গণতন্ত্র, যেটাকে আপনিও ব্যঙ্গ করে বললেন না বহুদলীয় গণতন্ত্র, আমি শেষ করে দিচ্ছি, বহুদল ভাঙা গণতন্ত্র, আমি ওই ভাঙা না, শুনেন ভাঙা না, উনি বহুদলীয় গণতন্ত্র করেছিলেন বলে আপনি আজকে আওয়ামী লীগ করতে পারছেন না, উনি আওয়ামী লীগ পরিচয় থাকুন, বিতর্কের সময় নেই, আজকে আর সময় নেই। আপনি লাস্ট কথাটা বলেন, শেষ কথা বলেন যে বঙ্গবন্ধুকে ধন্যবাদ, ভালো কথা বললে ধন্যবাদ। আরে আপনারা জিয়াউর রহমান যার কারণে আপনি আজকে আওয়ামী লীগ করতে পারছেন, তাদের সম্পর্কে আপনি বাজে কথা বলেন। জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে ধন্যবাদ। আরেকদিন আমরা আলাপ করবো আরো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের অনুষ্ঠানে। চাইলে আপনি অনলাইন অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবার। জি, আপনাকে ধন্যবাদ।